প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ 6। পরিচ্ছেদ 6 এর শিরোনাম হচ্ছে স্বরধ্বনি। এই পরিচ্ছেদে আমরা পড়ব স্বরধ্বনির উচ্চারণ কোথায় হয়, এর সময় জিহ্বা কতটুকু উঁচুতে থাকে, জিহ্বার সম্মুখ থাকে নাকি পশ্চাতে থাকে, এবং এই স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি থাকে, ঠোঁটের আকৃতি সমৃদ্ধ থাকে নাকি বিবৃত থাকে। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকে পড়ছি পরিচ্ছেদ 6। পরিচ্ছেদ 6 আমাদের শিরোনাম হচ্ছে স্বরধ্বনি। আমাদের আজকে পাঠ্যের শিরোনাম হচ্ছে স্বরধ্বনি। এখন আমরা আজকে পাঠ্যের যে স্বরধ্বনিগুলো নিয়ে মূলত আলোচনা করব সেগুলোকে আমরা বলে থাকি মৌলিক স্বরধ্বনি। তো নূপুর, মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি হলো 7টি। চলো আমরা মৌলিক স্বরধ্বনিগুলো আগে করে লিখে নিচ্ছি। মৌলিক স্বরধ্বনি খেয়াল করা হচ্ছে বসো। অ, আ, ই, উ, এ, ও, এ, অ জবলা আকার এ। এই সাতটাকে বলা হচ্ছে কি মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনি 7টার উচ্চারণ সম্পর্কে আজকে আমরা জানব। এখন এই মৌলিক স্বরধ্বনির উচ্চারণের জন্য জিহ্বা কোথায় থাকে এবং ঠোঁটের আকৃতি কিরূপ হয়, এটা করার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করব। তো টেকনিকটা হচ্ছে এরকম, খেয়াল করো। কি লিখলাম এটা? বিবৃত শব্দটা তোমাদের জন্য নতুন শব্দ। এই শব্দটা অনেক সময় তোমাদের মনে নাও থাকতে পারে, সেই জন্য তোমরা একটা বিকল্প একটা পথ অবলম্বন করতে পারে। এটা হচ্ছে কি, বিবৃতটাকে আমরা বলতে পারি বিকৃত বলতে পারি। কিরকম? এটা ঠিক বিকৃত না, এটা হচ্ছে যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁটগুলো খুব বেশি প্রসারিত থাকবে সেগুলোকে বলা হচ্ছে বিবৃত স্বরধ্বনি। যেমন হচ্ছে আ, আ স্বরধ্বনি যখন আমরা বলি তখন মুখটা অনেক প্রসারিত থাকে। অনেক বলতে সর্বোচ্চ প্রসারিত থাকে। আমরা যখন আ স্বরধ্বনি বলি তখন মুখটা সর্বোচ্চ প্রসারিত থাকে। এই জন্য আমরা এটাকে বলছিলাম কি, যে বিবৃতটাকে মনে রাখতে, পুরো বিবৃত কথাটা মনে রাখতে হবে। বলো অনেক সময় মুখটা একেবারে হা করে দিচ্ছ, বলো না? তো এইরকম করে বিবৃত স্বরধ্বনি। তো বিবৃত স্বরধ্বনি আমরা কোনটা বলতে পারি? এখানে 7টা থেকে আ হচ্ছে গিয়ে বিবৃত স্বরধ্বনি। কারণ আ উচ্চারণের সময় আমাদের মুখ ঠোঁটগুলো সবচেয়ে বেশি প্রসারিত থাকে। তো আমরা বিবৃত স্বরধ্বনি লিখলাম এখানে আ। এখন বিবৃত কাছাকাছি আরো দুটি স্বরধ্বনি আছে, এদেরকে বলা হচ্ছে অর্ধ বিবৃত স্বরধ্বনি। অর্ধ বিবৃত মানে একেবারে পুরোপুরি বিবৃত না, মুখ ঠোঁট একদম পুরোপুরি প্রসারিত হয় না, মোটামুটি প্রসারিত হয়, কাছাকাছি। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয়, বা মনে করো ছোট বাচ্চাকে যদি জিজ্ঞেস করি, যারা 2, 3 এ পড়ে বা 4 এ পড়ে, যে এই যে দেখলাম আ, এর কাছাকাছি দেখতে বা এর মতো দেখতে এইখানে আর কয়টা স্বরধ্বনি আছে? দুইটা। কি কি? স্বরে ও এবং অজগলা আকার। এই দুটাকে কাছাকাছি দেখা যায় না, ওই দুটাকে নাম হচ্ছে আমরা অর্ধ বিবৃত। অর্ধ বিবৃত মানে এই দুইটা স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটগুলো আয়ের চাইতে কম প্রসারিত হয়, কিন্তু প্রসারিত হয় অ, এ। ওকে, তাহলে এখন এই দুইটার মধ্যে আমরা এটা করে লিখতেছি। আমরা একটু এটা লিখবো, এদিকে এটা লিখবো, এদিকে ক্রস আকারে লিখতেছি। লিখলাম অ জবলা আকার, আর একটা হচ্ছে গিয়া ও। এই দুটো হচ্ছে গিয়া অর্ধ বিবৃত। তাহলে খেয়াল করো, এই বিবৃতের বিপরীত বলা যায়, বিপরীতটাকে বলা যায় সংবৃত। বিবৃতের বিপরীতটাকে বলা যায় সংবৃত। বিবৃত মানে যদি হয় ঠোঁটগুলোকে খুব প্রসারিত করা, তাহলে সংবৃত মানে কি, ঠোঁটগুলোকে সবচেয়ে কম প্রসারিত করা। তাহলে যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁটগুলো সবচেয়ে কম প্রসারিত থাকে
সে দুটাকে আমরা বলতে পারি সমৃদ্ধ স্বরধ্বনি। যেমন ই, উ। খেয়াল করো, আ বললে যেমন আমরা এত বড় করে হা করছি, এটার সঙ্গে হা করে দরকার পড়ছে না। এটা আমরা নর্মালি বলতে ই, উ। ঠোঁটগুলো সবচেয়ে কম প্রসারিত হয়েছে, সুতরাং এই দুটাকে বলবো হচ্ছে আমরা সমৃদ্ধ স্বরধ্বনি। আমি লিখে দিতেছি ই, আরেকটা হচ্ছে উ। এই দুইটা হচ্ছে গিয়ে সংস্কৃত স্বরধ্বনি। এই দুইটা উচ্চারণের সময় ঠোঁটগুলো সবচেয়ে কম প্রসারিত হয়। তাহলে আমরা এখানে মৌলিক স্বরধ্বনি কয়টা ছিল? 7টা। আমরা এখানে কয়টা লিখছি? 5টা লিখছি। 5টা লিখছি, 2 2 4 আর 1 5। আর বাকি কয়টা আছে? তাহলে দেখো আমরা লিখলাম বিবৃত, অর্ধ বিবৃত, সংবৃত। এখানে লিখবো আমরা অর্ধ সংবৃত, লিখলাম অর্ধ সংবৃত। তাহলে এখন আর আমার ওই কি এখন আর আমার হচ্ছে ওইভাবে কোনো বোঝার দরকার নাই। বাকি যে দুইটা আছে আমরা এখানে দুইটা লিখে দিতে পারি, তাইলে অর্ধ সংবৃত হয়ে গেল না? তার মানে কি, এই দুইটার সময় যেমন মুখের আকৃতি মানে গোলাকৃতি থাকে বা কম প্রসারিত হয়, তেমনি এইটার সময় আরেকটু সাধারণ বেশি প্রসারিত হবে, আরেকটু গোলাকৃত হবে। যেমন হচ্ছে গিয়া এ, ও, অর্থাৎ ঠোঁটগুলো আরেকটু বেশি মানে উন্মুক্ত হয়েছে। ই, উ, আর এটা হচ্ছে এ, ও। এই গেল আমাদের ঠোঁটের আকৃতি অনুযায়ী স্বরধ্বনির ভাগ। ঠোঁটের আকৃতি অনুযায়ী আমরা স্বরধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করলাম? এখানে 4 ভাগে। সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। ঠোঁটের আকৃতি অনুযায়ী আমরা স্বরধ্বনিগুলোকে 4 ভাগে ভাগ করলাম। তাহলে এগুলো হচ্ছে গিয়া ঠোঁটের আকৃতি অনুযায়ী। আকার বলতে আকার ঠোঁটের আকার অনুযায়ী স্বরধ্বনির 4টা ভাগ। এরপর আসো আরেকটা ভাগে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি। জিহ্বার অবস্থান কোথায় থাকে? এখন যে প্রকারের স্বরধ্বনিগুলো আমরা দেখবো, এগুলা উচ্চারণের সময় আমরা খেয়াল করবো জিভের অবস্থান কোথায় থাকে। উঁচুতে থাকে নাকি নিচুতে থাকে, নাকি নিম্ন মধ্যে থাকে নাকি উচ্চ মধ্যে থাকে। এখন আমরা এখানে 4টা লিখলাম, এটা লেখার পরে তোমাদের ওই কাজটা সহজ হয়ে গেছে। যেমন আমরা যদি উচ্চারণ আ উচ্চারণ করলে আমাদের জিহ্বা একদম নিচে লেগে থাকে, এই জন্য আমরা এটাকে বলতে পারি নিম্ন স্বরধ্বনি। তো আমরা এটাকে নাম দিলাম হচ্ছে গিয়া নিম্ন স্বরধ্বনি। নিম্ন আর হচ্ছে গিয়া নিম্ন স্বরধ্বনি। এর উপরটা হচ্ছে অর্ধ নিম্ন না, এগুলো হচ্ছে নিম্ন মধ্য। এটাকে বলবো হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। এটাকে বলবো আমরা উচ্চ মধ্য। আর এই দুটাকে বলবো হচ্ছে গিয়া উচ্চ স্বরধ্বনি। অর্থাৎ এই ই এবং হ্রস্ব যেটাকে তোমরা বলো উ, এই দুইটা উচ্চারণের সময় আমাদের জিহ্বা সবচেয়ে উঁচুতে থাকে। আমরা সবাই একসাথে উচ্চারণ করতে পারি ই। কি উচ্চারণ করলাম? ই। কি উচ্চারণের সময় কি করে জিহ্বাটা নিচে থেকে উপরে উঠে আসছে ই, উ। এই দুইটার সময় জিহ্বাটা উঁচু থাকে। যখন বলবো হচ্ছে আমরা আ, তখন জিহ্বা একটু নিচু থাকে, এবং অ এবং এই এ, এই দুইটার সময় জিহ্বাটা তুলনামূলক নিচু থাকে। আবার এই উ এবং এ, এই দুটার সময় জিহ্বাটা আরেকটু সামান্য উঁচুতে উঠে। তো এই টেকনিকে লিখলে আমরা সবটা যদি প্রথমে সাজিয়ে ফেলি, তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো যে আ নিম্ন স্বরধ্বনি, নিম্ন মধ্য হচ্ছে এ এবং অ, উচ্চ মধ্য হচ্ছে এ এবং উ, এবং উচ্চ স্বরধ্বনি হচ্ছে হ্রস্ব ই এবং হ্রস্ব উ। ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা ভাগ আছে যে জিহ্বা কোথায় থাকে, সামনে থাকে নাকি পিছনে থাকে। জিহ্বার সম্মুখ এবং পশ্চাৎ অবস্থানের উপর ভিত্তি করে স্বরধ্বনিগুলোকে আরো 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। 3টা ভাগ হচ্ছে গিয়ে সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি। আমি কিন্তু অলরেডি সাজাই রাখছি,
কোথায়? সম্মুখে না পশ্চাতে? মাঝামাঝি। এটার অবস্থান কোথায়? এটাকে আমরা বলবো মধ্য স্বরধ্বনি। এই তিনটাকে কি বলবো? সম্মুখ নাকি পশ্চাৎ বলবো? আর এই তিনটাকে বলবো? তার মানে এই তিনটা স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বার সামনের দিকে থাকে। ই, এ, এ, এ উচ্চারণ করে দেখো জিহ্বার সামনের দিকে থাকে, পিছনের দিকে থাকে না। যখন তুমি উচ্চারণ করবে উ, অ, এই অ উচ্চারণের সময় জিহ্বা চলে যায় পিছনের দিকে। উ উচ্চারণের সময় জিহ্বা চলে যায় পিছনের দিকে। আর আ উচ্চারণের সময় জিহ্বা একদম সেন্টারে থাকে। সেন্টার মানে একদম মাঝে থাকে। মানে জিহ্বাটার যেখানে অবস্থান ঠিক সেই অবস্থানটা যেমন আ আ বলে দেখো জিহ্বাটা একদম মাঝামাঝি। ই জিহ্বার সামনে চলে এসেছে। এ জিহ্বার সামনে চলে এসেছে। আর যখন বলো অ, উ জিহ্বা পিছনে আছে। তার জন্য এগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়া সম্মুখ স্বরধ্বনি। আমি উপরে 7টা মৌলিক স্বরধ্বনি আমি মুছে দিচ্ছি। এগুলোর নাম দিলাম হচ্ছে আমি সম্মুখ, কারণ এই স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা সামনে থাকে। এরপরে একটা হচ্ছে গিয়ে মধ্য স্বরধ্বনি কয়টা? এই একটা। আর এগুলো হচ্ছে গিয়া পশ্চাৎ স্বরধ্বনি। এই তাহলে জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলোকে আমরা ভাগ করলাম সম্মুখ, মধ্য, পশ্চাৎ, এবং উচ্চতা অনুযায়ী ভাগ করলাম উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন এবং নিম্ন মধ্য স্বরধ্বনি। আবার ঠোঁটের আকার আকৃতি অনুযায়ী আমরা ভাগ করলাম আরো 4 ভাগে: সংবৃত, অর্ধসংবৃত, বিবৃত, অর্ধবিবৃত। এগুলো তোমরা আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 15-তে গেলে ওইখানে পাবে, এবং তোমরা এগুলো বইয়ের সাথে একটু মিলিয়ে পড়তে পারো। যদি তোমরা এটা বাড়িতে আরেকটু বেশি স্টাডি করো, তুমি যদি তোমার সহপাঠী বন্ধুকে এটা বোঝানোর উদ্দেশ্যে যদি তুমি এটাকে চর্চা করো, তাহলে তুমি দেখবা তোমার এটা ভালো আয়ত্ত হয়ে গেছে। ঠিক আছে? তো এটা খাতায় নামিয়ে নাও, তোমার বইয়েও আছে, তুমি খাতায় নামিয়ে নাও, তোমার এটা আরো 10% বেশি শিক্ষা হয়ে যাবে। তো তুমি বাড়িতে গিয়ে আরেকটু পড়বা, দেখবা এটা তোমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে?